অর্থাৎ এটাকে বলে শর্টে ষাট্টং সমাচরে, শর্টকে আপনার শর্টতা দিয়ে উত্তর দিতে হয়। যাহলে যদি ধর্মের কারণেই তুমি উর্দুকে চাও, তাহলে তুমি ধর্মের কারণে আরবিকে চাইতে পারতে। এই জন্য বলছি আমাদের এখানে বাংলা ভাষা সংস্কারের জন্য যারা চেষ্টা করছেন, তারা কি বাংলা ভাষার উন্নতির জন্য সংস্কারের চেষ্টা করছেন? আমি এটা বলেই আজকে বক্তৃতা একটু সংক্ষিপ্ত করব যে আমাদের দেশে ভাষা নিয়ে যখন তর্ক হয়, প্রথম তর্কটাকে বলে রাজনীতি। উর্দু হবে না ইংরেজি হবে না বাংলা হবে রাষ্ট্রভাষা। এখন বাংলার মধ্যে প্রশ্ন হচ্ছে কোন বাংলাটা হবে সঠিক বাংলা। আমি এটার নাম দিয়েছি কূটনীতি, এবং তারা একটা নতুন শব্দ বের করেছে, আপনারা দেখেন প্রমিত বাংলা। আমি তাদের জিজ্ঞেস করি প্রমিত বাংলা কি, বলে একটা রাষ্ট্রের নাগরিকগণ যে ভাষায় নিজেদের মধ্যে যোগাযোগ করেন, ভাব বিনিময় করেন, সেটাই প্রমিত ভাষা। আমি বললাম আমাদের সংবিধান কোন ভাষায় লেখা হয়েছে? বলে সংবিধান কি প্রমিত ভাষায় লেখা হয়েছে? তারা উত্তর দিতে পারে না। সংবিধান তো লেখা হয়েছে সাধু ভাষায়, সাধু ভাষা প্রমিত কিনা এটা বলে তারা মাথা নত করে থাকে। তো তাদের কাছে চলিত বাংলার একটা বিশেষ রূপকে তারা বলছেন প্রমিত বাংলা। আমি বলছি ভাষা নিয়ে আরেকটা দুর্নীতি চলছে, যাও এত দুর্নীতি আমরা শিক্ষকরা ঠেকাতে পারবো না। আমি শেষ একটু উদাহরণ দেই। হরপ্রসাদ শাস্ত্রী বলতেন যে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে হিমালয় ওখানে মানস সরোবর থেকে, সেটা এসে এসে বঙ্গোপসাগরে পড়েছে। কেউ যদি ইচ্ছা করেন ফারাক্কায় বাঁধ দিয়ে তার পানিকে প্রবাহিত করতে পারবেন কলকাতার পাশ দিয়ে, কিন্তু হিমালয়ের দিকে কি চালাতে পারবেন? পারবেন না। বাংলা ভাষাটা কেন হিন্দির থেকে আলাদা হয়েছে? ধরুন উদাহরণ দিচ্ছি, আমরা লেখার সময় লিখি এখনো পদ্মা, ইংরেজিতে লেখার সময় PADMA লেখেন, বাংলায় লেখেন প-দ-ম আকার, কিন্তু বলার সময় পদ্মা বলেন, বলি না? আমরা লিখি পরীক্ষা কিন্তু বলি পরীক্ষা। এখন আমরা লিখি উদ্যোগ, লিখি উদ্যোগ কিন্তু বলি উদ্যোগ। কিন্তু এখন দেখি আমাদের এখানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, এবং সেদিন এক সভায় আমি গেলাম বাংলা একাডেমিতে বক্তৃতা দিলাম হবিবুল্লাহ বাহার সাহেবের উপর। আমার সামনে বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। আমি নাম বলাটাতে কোনো বেয়াদবি মনে করি না, কারণ আমি সত্যের খাতিরেই বলছি। ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলা একাডেমির ফেলো, উনিও বলেন উদ্যোগ। আপনি উদ্যোগ উচ্চারণ পেলেন কোথায়? এটা নাকি প্রমিত বাংলা। তারা জামিল চৌধুরীকে দিয়ে, নরেন বিশ্বাসকে দিয়ে, বাংলা একাডেমিতে অনেক লোককে দিয়ে যে উচ্চারণ অভিধান লিখেছেন, সে উচ্চারণগুলো হচ্ছে এরকম উদ্ভট উচ্চারণ। আবার বলছে এটাই স্ট্যান্ডার্ড বা প্রমিত উচ্চারণ, কি আপনাকে উদ্যোগ বলতে হবে। আমরা চিরকাল উদ্যোগই তো বলে আসছি। তাহলে আপনি পদ্মা বলেন, আপনি পরীক্ষা বলেন, আপনি সমা বলেন, আমাকে ক্ষমা করে বলবেন না, আমাকে ক্ষমা করুন বলুন। বাংলা যে কারণে হিন্দির থেকে আলাদা হয়ে গেছে, সংস্কৃত থেকে আলাদা হয়ে গেছে, সেইটাকে আপনাকে মানতে হবে। না মেনে যদি আবার উল্টা আপনি উদ্যোগকে উদ্যোগ বলতে চান, আপনি গঙ্গার স্রোতকে আবার হিমালয়ের দিকে প্রবাহিত করতে পারবেন। এদিকে ঠিক হবে? ঠিক হলে করুন। আমি যে আমাদের ভাষার নানামুখী সমস্যা আছে, এই জন্য জেনারেল এরশাদ সম্পর্কে আপনারা অনেকে হাসাহাসি করেন, আমি জানি। এরশাদ সাহেব আমাদের একটা কৌতুক অভিনেতার মতো। যারা এরশাদের সাথে রাজনৈতিক মিত্রতায় আবদ্ধ আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, আপনাদের নেতা হলেও আমরা তাকে নিয়ে বেশ আনন্দ পাই। একটা আনন্দ হচ্ছে তিনি বাংলা ভাষা সংস্কারের আইন চালু করেছিলেন, প্রবর্তনের আইন 1967 সনে। এই কথাটা বলছি 1987 সনের যে বাংলা ভাষা আইন বলে 2 নম্বর আইন 87 সনের, সেই আইনেও বলা হয়েছিল এখানে এখানে চালু করতে হবে আদালতে শুদ্ধ। সেটা মামলা হয়েছে, অনেক কাহিনী আছে। কিন্তু সেই সময় আরেকটা এরশাদ সাহেবের সময় কাজ হয়েছিল। বাংলা একাডেমিতে মহাপরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, প্রফেসর। তখন তারা 5 জন লোক নিয়ে বাংলা ভাষা সংস্কারের একটা কমিটি করেন। সেই কমিটি বাংলা ভাষা সংস্কারের জন্য যে আইনগুলো চালু করেছেন সেগুলোর নাম প্রমিত বাংলার বিধান বলে, নিয়ম বলে চালু করেছেন। কিন্তু এত বড় বাংলা ভাষায় পরিবর্তন করার জন্য একটা জাতীয় সম্মেলন করা দরকার, বিভিন্ন বিশেষজ্ঞের মত নেওয়া দরকার, কিছু তারা করেননি। মাত্র 5 জন বিশেষজ্ঞ, তার মধ্যে কয়েকজন মারা গেছেন, এবং তাদের দেওয়া বিধান এখন এই বাংলা ভাষা সংস্কারের আইন হিসেবে তারা সর্বত্র চালু করছেন। আমি এটাকেও মনে করি আরেকটা স্বৈরতান্ত্রিক আইন, একটা স্বৈরতান্ত্রিক বিধান। এর সাথে অন্যান্য বিধানকে আমরা নিন্দা করি, কিন্তু এটাকে নিন্দা করি না, কারণ আমাদের চোখেই পড়ে না। যাও, শিক্ষা বিষয়ে আমি লম্বা কথা বলবো না। বাচ্চাদের সামনে যেটা বলতে চাচ্ছিলাম, ভাষার প্রশ্নে যদি আমাদের অভিভাবকরা ভুল করেন, তাহলে এর মাসুল বাচ্চাদের দিতে হবে। আমরা অনেকে মনে করেছি যে যদি আমরা কিন্ডারগার্টেনে, প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে বাচ্চাদের ইংরেজিতে পড়াই, তারা প্রথম শ্রেণীর নাগরিক হবে, তারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে যাবেন। এই সবগুলো প্রথম দিকে আমার কাছে সত্য মনে হতে পারে। কিন্তু একটা কথা হলো, ইংরেজরা 200 বছর এই দেশে ছিলেন, কিছু কম 200 বছর। তারা যে শিক্ষা দিয়েছেন, 1947 সনে এই পূর্ব বাংলায় কতজন লোক সাক্ষরতা অর্জন করেছিল?
আমি স্ট্যাটিস্টিক্সে দেখতেছি 6% মাত্র লোক যে অংশ নিয়ে পূর্ববঙ্গ হয়েছিল বর্তমান বাংলাদেশ, 6% লোক শুধু যে কোনো কিছু পড়তে পারতো, লিখতে পারতো। আশ্চর্য ব্যাপার। ইংরেজি কজনে লিখতে বা পড়তে পারতো? 150 বছর বা 200 বছরের ইংরেজ শাসন বা 100 বছরের ইংরেজি শিক্ষার ফলেও আমাদের দেশে শতে নয়, 1000-এ 5 জন লোকও ইংরেজিতে স্বাক্ষর হয়নি। তাহলে সেই বৃথা শিক্ষার চেষ্টা আমরা নতুন করে যে আবার পৃথিবীতে দাঁড়াতে পারবো, সেটা দুরাশা। অথচ আমরা সেই ভুল পথে আছি। এই জন্য আজকে যারা তরুণরা নতুন নতুন বিদ্যা শিক্ষা করছেন, তাদেরকে ইংরেজি শিখতে হবে আমি জানি, কিন্তু এই দেশের 100 জন লোকের উপরে এই যে ইংরেজি চালিয়ে দিয়ে আমরা শিক্ষাকে রুদ্ধ করছি কিনা, এটা হচ্ছে ভাববার বিষয়। এটা অভিভাবকদের কাছে আমার জিজ্ঞাসা রইল। এখন পরিশেষে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের বাচ্চাদেরকে আমরা পৃথিবীর সামনে পৌঁছে দিতে চাই। আমরা কি শেখাই বাচ্চাদের? আমি আর দুটো কথা শুধু সংক্ষেপে বলি। এই ভাষার প্রশ্ন ছাড়া আর কি পড়াই? আমরা বিজ্ঞান পড়াই। বিজ্ঞান আবার দুই রকম। প্রকৃতি বিজ্ঞানের যে শাখাগুলো আমরা পড়াই, ধরেন পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান পড়াই। আর সেকেন্ড আমরা যেটা পড়াই সেটা হলো সমাজ বিজ্ঞান। তার মধ্যে এখানে পৌরনীতি বলি, এটাকে ইতিহাস বলি, এটাকে ভূগোল বলি, এগুলো বিভিন্ন প্রকার সমাজ বিজ্ঞান। আপনি শিক্ষার সমস্ত বিষয়কে যদি এক জায়গায় আনেন, তাহলে 3 প্রকারের শিক্ষা আমাদের আছে। একটা হচ্ছে আমাদের ভাষা শিক্ষা। আমি গণিতকেও একটা ভাষাই বলবো, এটা আরেক ধরনের ভাষা, হিসাবের ভাষা, চিন্তার ভাষা, লজিকের ভাষা। আর হচ্ছে সমাজ বিজ্ঞান, আর হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। বাচ্চাদের এই 3 ধরনের জিনিস আমরা পড়াই। আমি এই জন্য বলছি, শিক্ষার ক্ষেত্রে কতগুলি পরিবর্তন হয়েছে আমাদের দেশে। আগে বাচ্চাদেরকে মাস্টাররা ধরে পিটাইতো। ইউরোপের কোন কোন দেশে প্রথমে সংস্কার হয়েছে, কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে না। সুইডেনে 1950 সন থেকে এটা বেআইনি করা হয়েছে, কোন শিক্ষক বাচ্চার গায়ে হাত দিতে পারবে না। আমাদের দেশে সেটা খবরটা 50 বছর পরে এসছে। আমরা এখনো পুরোপুরি বাস্তবায়ন করি নাই, এখনো নানা জায়গায় খারাপ খবর আসে। এটা একটা উন্নতি। আরেকটা, তাহলে শিক্ষার ক্ষেত্রে আমি বলি একটা, অনেকের ধারণা বাচ্চাদেরকে যদি আমরা শুধু রাস্তায় ছেড়ে দেই তারা খেলাধুলা করবে, এটা হলো রোমান্টিক শিক্ষার নোশন, যে তাদের বেশি চাপ দেওয়ার দরকার নেই। এইটা বিতর্কের বিষয়। যদি বাচ্চাকে ছোট বয়সে আমরা বসে নামাতা মুখস্থ করতে না দেই, অনেকে মুখস্থ শিক্ষার বিরুদ্ধে বক্তব্য দেখেন, ও তো মুখস্থ শিক্ষা মাত্র, সে চিন্তা করতে পারে না। কিন্তু বুঝতে করতে হবে, বাচ্চারা যদি প্রথমে ভাষার কাঠামোটা ভালো করে না শেখে, গণিতের কাঠামোটা ভালো করে না শেখে, অথবা দৈনিক যদি বসে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা পরিশ্রম করতে না শেখে, যখন প্রাপ্ত বয়স হবে তখন সে কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় হতাশ হয়ে যেতে পারে। এই জন্য অনেক সময় বাচ্চাদের কিছুটা চাপ দিতে হয়। বাচ্চাদের প্রতি নিষ্ঠুরতা নয়, কিন্তু তাদেরকে ডিসিপ্লিনে আনতে হয়। এগুলো আমাদের অভিভাবকদের কাজ। এখন যারা ভালো ছাত্র, পরীক্ষা GPA 5 পেয়েছে, গোল্ডেন GPA পাচ্ছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু আমাদের আরো ভাবতে হবে, আমাদের দেশের আরো বহু সংখ্যক ছাত্রছাত্রী এত ভালো রেজাল্ট করতে পারছে না। তাদের সকলেই পারছে না, মেধার অভাবে তা নাও হতে পারে। এই জন্য যাকে বলা হয় সমাজের সবার অধিকার, কিন্তু সুবিধা অল্প কয়েকজনের। আমরা যে জায়গায় কথা বলতে পারি সবার অধিকার যেখানে নিশ্চিত হয়, সেখানেই শুধু আমার বৈশিষ্ট্যটা আমি বড় করে তুলে ধরতে পারি। আমাদের এখানে এখনো সেই জিনিসটা হয়নি, আপনারা ভালো জানেন আমার চাইতে। যা হোক, 1952 সন থেকে শুরু করে এই যে আজকে 2014 পর্যন্ত, আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারির দিন, এই দিনই আপনারা বেছে নিয়েছেন বাচ্চাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, আমি শুধু অনেকটা জোর করে আপনাদের উপর ভাষার প্রশ্নটা চাপিয়ে দিলাম। কারণ শিক্ষায় মৌলিক প্রশ্ন হচ্ছে ভাষার প্রশ্ন। আপনি কোন ভাষা শিখবেন সেটা নয়, কোন ভাষার মধ্য দিয়ে শিখবেন, অর্থাৎ সেইটাই আপনার শিক্ষার বিকাশের স্তর। আমাদের তরুণদের অনেক মেধাকে আমরা নষ্ট করছি কিনা, এইটা হচ্ছে আমার প্রধান জিজ্ঞাস্য। এবং আমার ধারণা এই ব্যাপারে আমাদের জাতীয় নীতির ক্ষেত্রে কোথাও একটা সবিরোধ আছে, এবং সেটা সংশোধন হবে না যদি না আমরা নিজেরা উপলব্ধি না করি। তারপর অন্য প্রশ্ন আছে। এই যে এখনো বলি আমাদের স্কুল শিক্ষা দিয়ে, আমি এই শেষ কথাটাই বলি, স্কুল শিক্ষা দিয়ে আপনারা, আমি খুব একটু লজ্জিত হলাম, আমার বড় ভাই আমাদের মাননীয় নির্বাচন কমিশনার আব্দুল মোবারক সাহেব বললেন, আমার নাম বলেন। আমি নিজে খুবই অকিঞ্চিতকর লোক মনে করি। আমাদের যারা সত্যিকারের কিঞ্চিতকর লোক, অনেক সময় তাদের দেখাই আমরা পাইনি। আমাদের সংস্কৃতিতে সবচেয়ে বিখ্যাত লোক হচ্ছেন আমার মতে, দরিদ্র মতে, নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম। তিনি কিন্তু মেট্রিকও পাশ করতে পারেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও যদি বলেন, তার বিদ্যা সম্পর্কেও আপনারা জানেন যে তিনি স্কুল কলেজে তারা খুব বেশি শিক্ষিত হননি। এমনকি আমাদের যুগেও, আমাদের যে চট্টগ্রামের মনীষীদের মধ্যে ধরেন আহমদ সোফার নাম আপনারা জানেন, যিনি চট্টগ্রাম সমিতির নিচে বসতেন। আহমদ সোফা কিন্তু কোনো পরীক্ষায় ফার্স্ট ক্লাস পান নাই।
কাজেই পরীক্ষার ফার্স্ট ক্লাস পাওয়া খুব একটা বড় ব্যাপার নয়। আমার স্যার আসতেছেন দেখি এখানে, অধ্যাপক মনসুর মুসা, তার বন্ধু। আমার কাছে বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস পান তারা বিশ্ববিদ্যালয়ের মাস্টার হন, তারা সমাজে অনেক প্রতিপত্তি অর্জন করেন। কিন্তু আমাদের সমাজে সত্যিকারের উপকার যারা করেছেন চিন্তার ক্ষেত্রে, এরা কেউই প্রথম শ্রেণীওয়ালা লোক নন। অধ্যাপক আবুল ফজলের কথা বলেন, অধ্যাপক আহমদ শরীফের কথা বলেন, আহমদ শোভার কথা বলেন, বেগম সুবিয়া কামালের কথা বলেন, এরা সেই স্পেকটেকুলার পরীক্ষার রেজাল্ট যাকে বলে তা করা লোক নন। কাজে পরীক্ষার রেজাল্টের উপর আমরা গুরুত্ব দিব, কিন্তু অনেক সময় পরীক্ষার রেজাল্টের উপর গুরুত্ব দিতে গিয়ে আমরা আমাদের বাচ্চাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলি। আমাদের সত্যিকারের শিক্ষার যদি একটা ইতিহাস আমরা রচনা করতাম, তাহলে দেখা যাবে যে আমাদের যে সামাজিক প্রগতি হয়েছে সেটা খানিকটা ইংরেজি শিক্ষার সাথে জড়িত। একটা কথাই হচ্ছে আমাদের মনে রাখা দরকার, আমাদের সমাজে উচ্চ নিচু ভেদটা খুব তীব্র। যে কথাটা আমি বলতে গিয়ে ওটা ঢোক গেলে বললাম না। হিন্দু সমাজে যেটা আছে, যেটাকে আমরা বলি ব্রাহ্মণ্যবাদ, বর্ণবাদ, কাস্ট জিনিসটা খুব বড়। সেখানে আমরা মনে করেছিলাম, আমরা মুখে বলি মুসলমানদের মধ্যে সেটা নেই, মুসলমানদের মধ্যে আশরাফ আশরাফ সবাই সমান, কিন্তু সম্পদের আশরাফ এবং আশরাফ অবস্থা মুসলমানদের মধ্যে সেটা আরো বেশি করে চালু করে দিয়েছে। সমাজে এখন একটা গুণের কথা হচ্ছে কি, ইংরেজি শিক্ষা বা যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা গুণ হচ্ছে সে সমাজে শ্রেণীভেদকে কিছু পরিমাণে ভেঙে দেয়। আপনি যদি অতি নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করেন, যদি শিক্ষার অবারিত সুযোগটা আপনি পেতে পারেন, তাহলে সমাজে উচ্চ শ্রেণীতে ওঠার একটা সুযোগ আপনি পান। ইংরেজিতে যাকে বলে মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি তৈরি হয় লেখাপড়ার মাধ্যমে। এই জন্য পূর্ব বাংলার, বিশেষ করে আমি একটা সমাজের কথাই বলছি, আগে নিজের সমাজের কথা বলাই ভালো। বাংলাদেশে বহু রকমের, বহু ধর্মের, বহু জাতির মানুষ আছে। আমি প্রথমে বাঙালিদের কথাই বলবো, তারপরে বাঙালি মুসলমানদের কথাই বলবো। এর মধ্যে যে ইতিহাসটা রচিত হয়েছে সেটা অধিকাংশ শিক্ষার ইতিহাস। কাজে শিক্ষাকে ছোট করা যাবে না। শিক্ষাই হচ্ছে আমাদের সমাজে উপরের শ্রেণীতে ওঠার একটা রাস্তা, কিন্তু সেটা যদি অন্য কাউকে দাবিয়ে দেওয়ার রাস্তা হয় তাহলে সেটা হবে খুবই শোচনীয়। যাও, চট্টগ্রাম সমিতির, এই ঢাকা চট্টগ্রাম সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার জন্য। আমি আজকে যে কথাটার উপর গুরুত্ব দিয়েছি সেটা শুধুমাত্র বাচ্চাদেরও নয়, আবার অভিভাবকদেরও নয়, আমাদের উভয় শ্রেণীরই দরকার। আশা করি যদি আরো ভালো হয়, আমরা ছোট ছোট সেমিনার করে এইসব বিষয়ে আলোচনা করি, আরো গভীরভাবে আলোচনা করা যায়। এখানে আপনাদের এখন শীতকাল হলেও এখন গরম হয়ে যাচ্ছে অবস্থা, আমি আর বেশি বলতে চাই না। যদি আপনাদের কেউ কিছু জিজ্ঞেস করেন বাচ্চাদের পরে, আমি আবার কিছু বলতে পারলে খুশি হব। আপাতত আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি।